নমস্কার সবাইকে রিতম পডকাস্টের আরেকটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এখানে ভালোই শীত পড়ে গেছে, আর শীতের সময় একটু ভূতের গল্প হলে ভালোই লাগে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেগুনকোদর স্টেশনের একটা মারাত্মক লেভেলের ঘটনা। আমার এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে যদি তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছায় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনে প্রেস করে রেখো সবার আগে গল্প পাওয়ার জন্য। কানে হেডফোনটা পরে নিও বেটার এক্সপিরিয়েন্সের জন্য। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছেন বিক্রম কাকু কলকাতা থেকে। কাকু যেভাবে গল্পটা লিখেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। সবাইকে নমস্কার জানিয়ে আজকের গল্প শুরু করছি। আমি বিক্রম সান্যাল কলকাতা থেকে। নমস্কার সবাইকে। আজকে তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেটা আমার জীবনে ঘটে 2002 সালের ডিসেম্বর মাসে। তার আগে বলি 2001 সালে আমার বাবা মারা যায়। তখন আমার বয়স 21 বছর ছিল। বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, লোকো পাইলট ছিলেন। বাবার চাকরিটাই আমি পাই 2002 সালে। তো প্রথম চাকরিটা একটু মুশকিল হচ্ছিল। তারপর পরিচয় হয় দেবব্রত সেন, দেবুদা, আমার সিনিয়র। দেবুদা আমাকে অনেক কিছু শিখিয়েছে এই লোকো পাইলটের ব্যাপারে। এখনও দেবুদার সাথে মাঝে সাঝে কথা হয়। যাই হোক, 2002-এর ফেব্রুয়ারি মাসে আমার পোস্টিং হয় বেগুনকোদর স্টেশনে। বেগুনকোদর স্টেশন এখন যেটাকে অনেকে বলে হরার স্টেশন, কিন্তু সেই টাইমে ওই বেগুনকোদর স্টেশনে আমি নিজে দেখেছি অনেকে কাটা পড়ছে। কখনো কখনো কেউ আবার ওই স্টেশনে এসে, একটা গাছ ছিল স্টেশনের লাগোয়া, ওই গাছে গলায় দড়ি দিয়েছে। অনেক সময় অনেক কিছু দেখেছি। কিন্তু আর সত্যি কথা বলতে ওখানে আমাদের একটা কটেজ ছিল যেখানে আমি আর দেবুদা একসাথে থাকতাম। আমাদের কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি। কিন্তু একদিন এমন একটা জিনিস ঘটে যেটার কথা মনে পড়লে এখনও আমার গায়ে কাঁটা দেয়। ডিসেম্বর মাস, চারিদিকে কুয়াশা। লাস্ট ট্রেনে করে আমরা বেগুনকোদর ফিরছি। ট্রেনের মধ্যে প্রায় বেশি প্যাসেঞ্জার হবে না, লাস্ট ট্রেন যেহেতু। দেবুদার প্রচণ্ড ঘুম পেয়েছে। বেগুনকোদর স্টেশন ঢুকবে সেই টাইমে রেড লাইট। ট্রেনটা দাঁড় করিয়ে দিলাম। প্রায় 5 মিনিট ধরে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। কিন্তু বিশ্বাস করো, 5-6 মাস ধরে গাড়ি চালাই, কোনোদিনও এই জায়গাটাতে রেড লাইট হয় না। আর লাস্ট ট্রেন, কেনই বা রেড লাইট হবে? দেবুদা হালকা করে চোখ লেগে গেল। দেবুদা ঘুমাচ্ছে, আমি ট্রেনে বসে আছি। হঠাৎ করে মনে হলো একটা ঠান্ডা হাওয়া আমার পাশ দিয়ে বয়ে গেল। গাটা কাটা দিয়ে উঠলো। গাটা হালকা হালকা ভারীও হয়ে এসছে। বুঝতে পারছি না কেন এরম হচ্ছে। হঠাৎ করে ট্রেনের একদম যেখানে আমরা গাড়িটা চালাই ওই সিটে তো আমি বসে আছি, মনে হলো কেউ আমার দরজায় এসে টোকা মারলো। আমি হালকা করে দেখলাম একজন বয়স্ক মহিলা, থুত্তুরে বয়স্ক, একদম পাকা চুল, একদম বেঁকে গেছে। মহিলাটা আমার দিকে তার কুঁচকে যাওয়া হাত বাড়িয়ে বলল, কিছু দাও না বাবা খেতে, কিছু দাও না বাবা খেতে, কিছু দাও ঠান্ডার মধ্যে। মহিলাটার গায়ে একটা নোংরা সাদা কাপড়, চোখগুলো লাল, মুখটুক একদম ঝুলে গেছে। আমার খুব মায়া লাগলো। আমি ভাবলাম ভিক্ষুক টিক্ষুক হবে। আমি নিজের টিফিনটা সেদিন খাইনি। মহিলাটাকে আমি টিফিনটা দিলাম। সবথেকে অবাক জিনিস জানো, মহিলাটা টিফিন নিয়ে চলে গেল না। ওই টিফিনের বাক্সটা খুলে আমার সামনে দাঁড়িয়ে খাচ্ছে। আমি কোন জায়গায় যেন একটা হারিয়ে গেলাম, বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। হঠাৎ করে দেবুদা লাফ দিয়ে উঠলো, উঠে বলল, কি করছিস, বন্ধ কর গেটটা। সঙ্গে সঙ্গে না যেখানে আমরা বসেছিলাম ওই গেটটা বন্ধ করে দিল। আমি বললাম, কেন দেবুদা, কি হয়েছে? দেবুদার চোখে মুখে ভয়, প্রচণ্ড ভয় পেয়েছে। দেবুদা বলছে, তুই কোথায় বসে আছিস তুই জানিস? আমি বললাম, কেন? বলছে, আমরা এখানে ট্রেন চালাই, এত অবধি কোনো মানুষ আসতে পারে না, আর উনি তো কুজো একজন বুড়ি, ও কি করে আসলো? আমার গলাটা শুকিয়ে গেল। ট্রেনটা এতটাই উঁচু, একটা যদি 6 ফুটের লম্বা কেউ এসেও দাঁড়ায় তারও শুধু মাথা দেখা যাবে। আর আমি তো পুরো মহিলাটাকে দেখতে পাচ্ছি। মহিলাটা এখনও দাঁড়িয়ে আছে। আমি এবার মহিলাটার দিকে
ট্রেনের কাচ দিয়ে দেখলাম মহিলাটা হাওয়ায় ভাসছে, মহিলাটার চোখে মুখে হাসি। হঠাৎ করে একটা কোথা থেকে ঝোড়ো হাওয়া আসলো, প্রচন্ড জোরে ঝড় হচ্ছে, মহিলাটা গায়েব। দেবুদার চোখে মুখে ভয়। দেবুদা বলছে তাড়াতাড়ি ট্রেন চালা। সবুজ লাইট হয়ে গেল, আমরা ট্রেনটাকে চালু করলাম। লাস্ট ট্রেন গিয়ে থামলো বেগুনকোদরে। বেগুনকোদর স্টেশনে ট্রেনটা থামিয়ে আমরাও নেমে গেলাম, আমরা আমাদের কটেজে গেলাম। তারপর শুরু হলো আসল ঘটনা। আমরা প্রায় রাত 12:30 একটা বাজে আমরা এসে মোটামুটি একটু খেয়ে দিয়ে শুয়েছি। আমার মনে হচ্ছে বাইরে দিয়ে কেউ কন্টিনিউ হাঁটছে আর আমার নাম ধরে ডেকে যাচ্ছে। মহিলার গলা, বয়স্ক মহিলার গলা, বিক্রম, বিক্রম, বিক্রম। আমি ভয়তে কেঁপে উঠলাম, দেবুদাকে ডাকতে থাকলাম, দেবুদা, দেবুদা ওঠো, দেবুদা। দেবুদা চমকে উঠলো, কি হয়েছে? দেবুদাকে বললাম, দেবুদা বাইরে কেউ আমার নাম ধরে ডাকছে। দেবুদা বলল, ধ্যাৎ, তোর এমনি ভাম হয়েছে, ঘুমা। আমি তখন দেবুদাকে বললাম, দেবুদা ওই যে মনে আছে বয়স্ক মহিলাটা হাওয়ায় ভাসছিল, ওটা কি ছিল গো? তুমি তো তারপরে আর কিছু বললে না। দেবুদা বলল, দেখ, এরম না স্টেশনে অনেক দেখেছি আমি। অনেকে কাটা পড়ে, কেউ গলায় দড়ি দেয়। কাটা পড়ার পর মানুষের অঙ্গগুলো একদম পিষে যায়, তাদের আত্মার শান্তি পায় না, তারা স্টেশনে স্টেশনেই ঘোরে। রাস্তায় বা ট্রেন লাইনের মাঝখানে এরকম কখনো কিছু দেখলে কখনো তাদের সাথে ইন্টারেক্ট করার চেষ্টা করবি না। আমি ওইটুকু কথা শুনে দেবুদা পাশ ফিরে শুয়ে পড়ল, আমিও শুয়ে পড়লাম। তারপর ঘটল আরও ভয়ানক একটা ঘটনা। হঠাৎ করে আমরা যে কটেজে শুয়েছিলাম, রাত তখন বাজে 2 থেকে 3টে। কটেজের দরজাটা ছিল কাঠের। কেউ এসে টোকা মারল। দেবুদা আমাকে বলল, শুয়ে থাক, কোনো দিকে চোখ দিবি না। এইবার ঘটলো আরও একটা ভয়ানক ঘটনা। শুধু আমার নাম না, এবার দেবুদার নাম ধরেও ডাকা শুরু করলো। দেবব্রত, তোদের নিতে এসছি, তোদের সময় ঘনিয়ে এসছে। দেবুদা এবার লাফ দিয়ে উঠলো, টর্চটা নিল আর জানলা দিয়ে টর্চটা মেরে বলল, কে কে বাইরে, ভয় দেখাতে এসছো? আওয়াজটা বন্ধ হয়ে গেল। দেবুদা আবার শুয়ে পড়ল। দেবুদা বলল, চুপচাপ শুয়ে থাক, কোনো দিকে তাকাবি না। দেবুদাকে দেখে বোঝা যাচ্ছে দেবুদা প্রচণ্ড ভয় পাচ্ছে, কাঁপছে দেবুদা। তারপর হঠাৎ করে মনে হলো আমাদের রুমের ভেতরে কেউ একটা হাঁটছে, তার পায়ের শব্দ আমি পুরোপুরি শুনতে পাচ্ছি। হালকা করে মনে হলো আমার পায়ের মধ্যে কেউ একটা হাত রাখলো। প্রচণ্ড ঠান্ডা, আমি একদম শক্ত হয়ে শুয়ে রয়েছি। আমার পাটা নিচ থেকে ধরে প্রচণ্ড জোরে টান দিয়ে আমাকে সরকে নিচে ফেলে দিল। দেবুদা লাফ দিয়ে উঠে ঘরের লাইটটা জ্বালালো। দেবুদা আমার হাত ধরে আমার উপরে তুললো, বললো চুপচাপ শুয়ে থাক। সেই রাত আমাদের খুব ভয়ানক কেটেছিল। পরের দিন সকালে দেবুদা কাজে গেল না। দেবুদার প্রচণ্ড জ্বর, আমারও হালকা পাতলা জ্বর এসেছিল, বাট দেবুদার মতো না। দেবুদা কি করলো, আমাদের সব জামা প্যান্টগুলো জ্বালিয়ে দিল। আমি দেবুদাকে বললাম, দেবুদা কি করছো তুমি? আরে এইগুলো তো ট্রেন চালাই ওই জামা প্যান্ট, সেকেন্ড পাবো কোথা থেকে? দেবুদা একটা কথা বলল, আমার প্রচণ্ড ভয় লেগে গেল। দেবুদা বলল, জীবনটা জ্বালিয়ে না যাওয়ার আগে এগুলো জ্বালিয়ে দাও, নাহলে ও পেছন ছাড়বে না। আমি জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দেওয়ার পরেও আবার একটা ঘটনা। সেদিন রাতে আমরা খালি একটা ট্রেন নিয়ে বেরিয়েছিলাম, সেটা হচ্ছে নাইটের ট্রেন। শুধু ওই ট্রেনটা নিয়ে একবার আপ ডাউন মেরে রাতে ফিরছি। আবার সেম জিনিস, ঠিক সেম জায়গাতে রেড লাইট। আমরা ফোন করলাম স্টেশনে যে রেড লাইটটা কেন, কেউ ফোন ধরলো না। আমরা চুপচাপ ট্রেনের মধ্যে বসে আছি। হঠাৎ মনে হলো একটা ঠান্ডা হাওয়া কানের পাশ দিয়ে বেরালো। আবার সেদিনের মতো একটা টোকা, কিন্তু এইবার দেবুদা জেগেছিল। দেবুদা বলল, খুলবি না। এইবার কিন্তু কোনো বয়স্ক মহিলা না, একটা ছেলে, গায়ের রং একদম কালো, পুরো চাষিদের মতো, একদম বুক ফুক শুকিয়ে গেছে। মুখের এক সাইডটা পুরো পোড়া, ওর মুখ দিয়ে কালো কালো লালা পড়ছে, চোখ লাল।
আমাদের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বলছে, কালকে আমার মাকে খাবার দিয়েছো, আজ আমায় দেবে না? আজ আমায় দেবে না? ওর গলার ভয়েসটা এতটা ভয়ানক ছিল, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে সবুজ লাইট হলো, আমরা ট্রেনটা চালু করে বেরালাম। সব যাত্রীরা নেমে গেল। আমরা ট্রেন ফ্রেন সব ক্লিয়ার করে কটেজে গিয়ে শুলাম। ভয়ানক ঘটনা তারপরে ঘটলো। শোয়ার ঠিক 15 মিনিট পরে মনে হলো কিছু একটা ভাঙছে কেউ, বা মটমট করে খাওয়ার আওয়াজ, এরমই কিছু একটা আওয়াজ। আমরা চমকে উঠলাম, একটু উঠে লাইটটা জ্বালালাম। দাম করে একটা শব্দ হলো। আমাদের পাশে যে কাচের জানলা ছিল, কাচের জানলা ভেঙে কেউ একটা মরা বিড়াল ছুঁড়ে মেরেছে। বিড়ালটার কাঁধ পুরো মটকানো, কালো কুচকুচে বিড়াল। আমরা ভয়তে দুজনকে জড়িয়ে ধরে একদম রুমের একটা কোণায় বসে রয়েছি। ওই ভাঙা জানলাটা দিয়ে দেখলাম ওই যে স্টেশনে দেখেছিলাম ওই লোকটা, পোড়া মুখ, চোখ লাল, মুখ দিয়ে কালো লালা। ওই লোক জানলার বাইরে দাঁড়িয়ে আছে আমাদের দিকে প্রচণ্ড রাগ চোখে, আর বলছে, আমার খাবার চাই, আমার এখনই খাবার চাই, আমার খাবার দাও, যে লোকটা উধাও হয়ে গেল। পুরো ঘরে মনে হচ্ছে কেউ ভাঙচুর করছে, মনে হচ্ছে আমাদের গলা কখনো কখনো কেউ টিপে ধরছে, আমাদের সারা গায়ে মনে হচ্ছে কেউ আঁচড় মারছে। সারাটা রাত আমরা ব্যথায় কেঁদেছি, আর খালি হাত জোর করে জানি না কাকে বলেছি, কিন্তু বলে গেছি, আমাদের কিছু করো না, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও। চারিদিকে নিস্তব্ধ। পরের দিন সকালবেলা আমাদের অবস্থা দেখে আমাদের ট্রেনের যে ওনার ছিলেন প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। আমাদের সারা গা কাটা, মনে হচ্ছে রাতে মারামারি করেছি। উনি তো বলেই ফেললেন, রাতে কি নেশা টেশা করো নাকি দুজনকে মেরেছো? আমাদের মুখে চোখে না একদম আঁচড়ের দাগ, সারা গায়ে আঁচড়। আমরা বলি আমরা বেগুনকোদো স্টেশনে আর কাজ করতে পারবো না। উনি আমাদের কথায় মেনে যায়, উনি আমাদেরকে পাঠিয়ে দেয় অন্য জায়গায়, কিন্তু আমরা জয়েন করতে পারি না। দুদিন ধরে আমাদের প্রচণ্ড জ্বর দুজনেরই, আর স্বপ্নে মনে হচ্ছে ওই বয়স্ক মহিলার লোকটা আমাদের গলার টিপে ধরছে। আমরা দুজন প্রায় 1 সপ্তাহ জ্বরে ভুগছি। আমাদের বাড়ির লোক দুজনের সাথে আলোচনা করলো, আমাদেরকে একটা মন্দিরে নিয়ে যাওয়া হলো। সেই মন্দিরের লোক আমাদের বলল, তোমরা যে স্টেশনে কাজ করছিলে, তুমি যে মহিলাটাকে খাবার দিয়েছো, তিনি তার ছেলেকে নিয়ে একবার ট্রেন লাইন পার হচ্ছিল, ট্রেনে চাপা পড়ে ওরা মারা যায়। ওরা খুব সাংঘাতিক জিনিস। উনি আমাদের একটা টাকা দেয়, আমাদেরকে বন্ধন করে দেয়, আমাদের বাড়ির চারদিকে কিছু যজ্ঞ করা হয় দুজনেরই। উনি বলে, তোমরা প্রায় 6 মাস এই টাকাটা পড়ে থাকবে, 6 মাস পরে যখন ওরা তোমায় ভুলে যাবে তখন এই টাকাটা খুলে যাবে। ওদের সাথে লড়ার ক্ষমতা আমার নেই, কিন্তু ওরা তোমার ক্ষতি করতে পারবে না, এই গ্যারান্টি আমার। ঠিক সেরমই হতো। আমাদের জ্বর কমে গেল, আমরা ট্রেন চালাতাম, কিন্তু মনে হতো কেউ আমাদের পেছন দিক দিয়ে আসছে, কেউ আমাদের নাম ধরে ডাকছে, কিন্তু কোনোদিন পেছন ঘুরে তাকায়নি। মনে হতো রাতে শোয়ার পরে রুমে কেউ হাঁটাচলা করছে, কিন্তু তারপরেও ওরম কোনো ক্ষতি আমাদের হয়নি। 6 মাস পরে নিজে নিজে টাকা দুটো খুলে যায়। তারপর থেকে বিশ্বাস করো আমি এত রিল্যাক্স হয়ে যাই না, ওরম না। যাই হোক, এই গল্পের পরে না আমার কনফিডেন্স আরও বেড়ে যায়, আমার শক্তি আরও বেড়ে যায়, ভয়টা আরও কমে যায়। যাই হোক, গল্পটা যদি ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলে পড়ে শুনিও। এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া একটা সাংঘাতিক গল্প। প্রথমে বলি, আজকের এই গল্পটা আমার কিন্তু দারুণ স্ক্যারি লেগেছে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে কমেন্টে দাদাকে জানিও কিরম লাগলো। লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও, শেয়ার করে বন্ধুকে ভয় পাওয়ার সুযোগ করে দাও। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভয় নিয়ে। আর হ্যাঁ, ভয় দেখানোটা কিন্তু আমার কাজ, রাতে ঘুম না আসাটা তোমাদের।